বাংলাদেশে উপজাতি বনাম আদিবাসী এই পরিভাষা নিয়ে যেই বিতর্ক ও উত্তেজনা আমরা দেখি তা মূলত পরিচয়ের রাজনীতি ও ক্ষমতার সম্পর্কের মধ্যে গভীরভাবে প্রথিত। বহুকাল ধরেই আমরা একদিকে নিজেদেরকে মহান বাঙালি জাতি বলে অভিহিত করছি, অন্যদিকে দেশের নানা নৃগোষ্ঠীকে উপজাতি বা ট্রাইবাল বলে তাদের সংস্কৃতি, পরিচয়, ভূখণ্ডের অধিকার আর সমাজ ব্যবস্থাকে খাটো করে দেখছি। অথচ আধুনিক জাতি রাষ্ট্র গঠনের তাত্ত্বিক কাঠামো বিচার করলে আমরা দেখতে পাই যে জাতি হয়ে ওঠার প্রক্রিয়ায় নিউমেরিক্যাল মেজরিটি অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা কিংবা রাষ্ট্র প্রতিষ্ঠা এই ধরনের বিষয়গুলো আসলে ঔপনিবেশিক যুগের নির্ধারিত ধারণা। স্থানীয় বাস্তবতায় আমাদের নিরবিচ্ছিন্ন ঐতিহ্য, ভূমির সাথে ইতিহাস, সাংস্কৃতিক ঐক্য, এমনকি আধ্যাত্মিক অভিজ্ঞতার ধারাবাহিকতা, এইসব বিষয় নিয়েই গড়ে ওঠে এক একটা জাতি। ফলে চাকমা, মারমা, সাঁওতাল সহ অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীকে শুধুমাত্র উপজাতি বলে আলাদা একটা ছোটখাটো পর্যায়ে ফেলে দিলে তাদের পূর্ণাঙ্গ জাতিগত বৈশিষ্ট্যকে অগ্রাহ্য করা হয়। আজ আদিবাসী দিবসে আমরা আলোচনা করব কেন উপজাতি শব্দটি অপমানজনক, কেন আদিবাসী পরিভাষাটাই বেশি যথার্থ, কিভাবে ক্ষমতা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি উপজাতি ধারণাকে রচনা করেছে, আর কিভাবে তাত্ত্বিকভাবে জাতি ধারণাকে নতুনভাবে বোঝা প্রয়োজন। ঔপনিবেশিক আমলের জ্ঞানতাত্ত্বিক কাঠামোতে ইউরোপীয়রা বৈশ্বিক দরবারে নিজেদেরকে মানব সভ্যতার একমাত্র কাণ্ডারি হিসেবে উপস্থাপন করেছে। তারা তাদের চেয়ে ভৌগোলিকভাবে, সামরিকভাবে বা সাংস্কৃতিকভাবে তথাকথিত দুর্বল জনগোষ্ঠীকে ইনফেরিয়র ভাবতে শিখিয়েছে। ব্রিটিশরা উপমহাদেশে এসে শাসন প্রশাসনের কাজে সুবিধা লাভের জন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। বিভিন্ন জনগোষ্ঠীকে ট্রাইবাল হিসেবে চিহ্নিত করে তাদেরকে মূলধারার বাইরের আধা সভ্য বা প্রায় মানুষ, পুরো মানুষ নয় এমন মনোভাব সৃষ্টির চেষ্টা করেছে। এবং তাদের সেই সময় থেকেই ঔপনিবেশিক প্রশাসনিক নথিপত্রে শব্দ চয়ন করা হচ্ছে ট্রাইবাল, ব্যাকওয়ার্ড ক্লাস, অ্যাবরজিনাল ইত্যাদি হিসেবে। ভারতের ক্রিমিনাল ট্রাইবাল অ্যাক্ট 1871 দেখা যায় আইনের মাধ্যমে সাঁওতাল, লোধা সহ বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীকে কোনো নির্দিষ্ট অপরাধ ছাড়াই জন্মগতভাবে ক্রিমিনাল বাই বার্থ অর্থাৎ জন্মগত অপরাধী হিসেবে চিহ্নিত করে ব্রিটিশ নথিপত্রে উল্লেখ করা হয়েছে। 1931 সালে আদমশুমারি রিপোর্টে J.H. হাটন আদিবাসীদের জন্য প্রিমেটিভ ট্রাইব শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে এই প্রিমেটিভ ট্রাইব থেকেই সরকারি নথিতে ট্রাইবাল বা উপজাতি শব্দের আমদানি করে আইনি ভিত্তি শক্ত করা হয়। গভর্নমেন্টস অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অর্থাৎ 1935 সালের ভারত শাসন আইনের সেকশন 91 ও 92-তে আদিবাসী এলাকাগুলোকে এক্সক্লুডেড এরিয়া অর্থাৎ বর্জিত এলাকা নাম দেওয়া হয়। একই সাথে আদিবাসীদের পরিচয়কে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ব্যাকওয়ার্ড ট্রাইবস অর্থাৎ পশ্চাৎপদ উপজাতি হিসেবে তালিকাবদ্ধ করা হয়। ব্রিটিশ সরকার নিজেদের কর্মকর্তাদের দিয়ে যে নৃতাত্ত্বিক সমীক্ষাগুলো বানিয়েছিল সেগুলোতে ব্যবহৃত শব্দচয়নই প্রমাণ করে যে তারা আদিবাসীদের আধা সভ্য মনে করত। এডওয়ার্ড টুইন ডাল্টন 1872 সালে তার ডিসক্রিপটিভ এথনোলজি অফ বেঙ্গল বইতে ছোটনাগপুর, আসাম ও পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ সহ বিভিন্ন অঞ্চলের আদিবাসীদের বর্ণনা করতে গিয়ে তাদেরকে বর্বর, প্রিমেটিভ, ওয়াইল্ড ট্রাইব এই ধরনের শব্দ ব্যাপকভাবে ব্যবহার করেছেন। স্যার উইলিয়াম উইলসন হান্টার 1875 থেকে 77 সালে এ স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল গ্যাজেটিয়ারে পূর্ব বাংলার পার্বত্য ও সমতলের আদিবাসীদের পরিচয় করিয়ে দিতে গিয়ে তাদেরকে বারবার অ্যাবরজিনাল বা সেমি সিভিলাইজড রেস তকমা ব্যবহার করেছেন। আরভি রাসেল ও হীরালাল তাদের 1916 সালের দ্য ট্রাইবস অ্যান্ড কাস্ট অফ সেন্ট্রাল প্রভিন্স অফ ইন্ডিয়া প্রকাশনায় পরিষ্কারভাবে বলেছেন উপজাতি বা ট্রাইব হচ্ছে এমন একটা গোষ্ঠী যারা আধুনিক শাসন কাজের জন্য উপযুক্ত নয় এবং সভ্য সমাজের অংশ হতে পারেনি। আজকের দিনে এসে আমরা স্বাধীন রাষ্ট্র হওয়া সত্ত্বেও সেই সাম্রাজ্যবাদী বয়ানের ছায়া থেকে পুরোপুরি বের হতে পারিনি।
তখন ট্রাইবাল শব্দের যে বস্তুগত অর্থ ছিল সেটি বাংলা অনুবাদ করা হয়েছে উপজাতি, যা আদতে সংখ্যাগরিষ্ঠ বাঙালির বৌদ্ধিক দৃষ্টি থেকে আলাদা করে রাখে পাহাড়ি ও সমতলের আদিবাসী সম্প্রদায়কে। সমাজবিজ্ঞানী অ্যান্থনি ডি স্মিথ তার ইথনিক অরিজিন অফ নেশন গ্রন্থে দেখিয়েছেন, জাতি হিসেবে আত্মবিকাশের জন্য একটি জনগোষ্ঠীর মাঝে ঐতিহাসিক স্মৃতি, সাংস্কৃতিক ঐক্য এবং নিজেদের স্বতন্ত্র পরিচয়ের প্রতি দৃঢ় আবেগ থাকা প্রয়োজন। আমাদের দেশের আদিবাসী সম্প্রদায়গুলোর রয়েছে ভিন্ন ভিন্ন পোশাক, ভাষা, নৃত্যগীতি, আধ্যাত্মিক প্রথা, সব মিলিয়ে তারা স্বকীয় এক একটি জনগোষ্ঠী। তাই জোর করে তাদেরকে বাঙালি সমাজ ব্যবস্থার অধনস্থ বা শাখা বা উপজাতি বলে ঘোষণা করা নিছক ক্ষমতার অপব্যবহার। আমাদের উপ মানে কি? নিম্ন নাকি ছোট নাকি সমান? উপজাতি শব্দটি উচ্চারণ করা মাত্র আমাদের কল্পনায় একটা ছোট জাতির ধারণাই জন্ম দেয়। বাংলা ভাষায় উপসর্গের সাধারণ অর্থ অধীন, অনুজ, শাখা ইত্যাদি। উদাহরণস্বরূপ আমরা পাই উপনদী, যার মানে প্রধান নদীর শাখা, একইভাবে উপগ্রহ কিংবা উপমহাদেশ। ফলে উপজাতি বললে মনে হয় প্রধান জাতি হওয়ার পথে এখনো পুরোপুরি জাতি না হয়ে উঠতে পারা এমন কিছু একটা। জানা দরকার, সত্যিই কি একটা জাতিকে সংজ্ঞায়িত করার জন্য অধিক সংখ্যাগরিষ্ঠতা বা রাজনৈতিক ক্ষমতা বা রাষ্ট্র থাকা বাধ্যতামূলক? যদি তাই হতো তবে পৃথিবীর বহু স্বীকৃত জাতি আদৌ জাতির মর্যাদা পেত না। বেনেডিক্ট অ্যান্ডারসন তার ইমাজিনড কমিউনিটিস গ্রন্থে দেখিয়েছেন যে জাতি হচ্ছে একটা কল্পিত সম্প্রদায়, যেখানে সদস্যরা তাদের মধ্যে অদৃশ্য বন্ধন আর ঐকতানের গল্পের ভিত্তিতে নিজেদের ঐক্যবদ্ধ ভাবে। সংখ্যায় কম বা বেশি হওয়া বা রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া বা না হওয়া, এগুলো ঐকতানের ভিত্তিতে জাতি নির্ণয়ের মানদণ্ড নয়। ফলে যেই চাকমা বা মারমা সম্প্রদায়ের রয়েছে নিজেদের ভাষা, আদি ইতিহাস, সামাজিক সাংস্কৃতিক প্রথা, ধর্মীয় চর্চার আদি রূপ, যারা তাদের পূর্বপুরুষদের জীবন ব্যবস্থার ধারাবাহিক উত্তরাধিকারিত্ব বহন করছেন, তাদেরকে ছোট করে দেখানোর কোনো সুযোগ কি আছে? অথবা সাঁওতাল, গারো, হাজং, ম্রো কিংবা খাসিয়াদের কথাই ধরি। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা স্বতন্ত্র জীবন ধারণ পদ্ধতি, সাংস্কৃতিক ঐতিহ্য, লোক উৎসব, লোকগান, সঙ্গীত, সামাজিক বন্ধন সবকিছুতে নিজেদের বিকাশ ঘটিয়েছেন। সেখানে একটি মৌলিক জাতিসত্তা নির্মাণের সমস্ত চিহ্ন স্পষ্ট। শুধু রাষ্ট্রশক্তি হাতে নেই বলে অথবা সংখ্যাগতভাবে কম বলে তাদেরকে উপজাতি বা ছোট জাতি বা অপূর্ণ জাতি বলার কোনো ভিত্তি নেই। জেনে নেওয়া দরকার উপজাতি শব্দটি ব্যবহার করা কেন অপমানজনক। এই পরিভাষাটি বহন করে এক ধরনের আধিপত্যবাদী ধারণা। আমরা বাঙালিরাই বুঝি আসল জাতি, আর ওরা অর্ধজাতি বা ছোট জাতি। এই দৃষ্টিভঙ্গি মানুষকে শ্রেণী, জাত, ধর্ম বা বর্ণের ভিত্তিতে আলাদা করে দেখারই একটা সম্প্রসারিত রূপ। ইতিহাসে আমরা দেখেছি এই যুক্তিতে, অর্থাৎ অন্যদের কম মানুষ বা অপরিপূর্ণ মানুষ তকমা দিয়ে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গ মানুষদের দাসত্বে বেঁধে রেখেছে, খাঁচায় পুড়ে দেখিয়েছে চিড়িয়াখানায়। এই আলোচনা শুরুতেই আমরা দেখলাম ব্রিটিশ সাম্রাজ্যের সময় সাঁওতাল বা অন্যান্য অঞ্চলের আদিবাসীদের প্রিমিটিভ ট্রাইব বলে চিহ্নিত করা হতো, যেন ওরা এখনো সভ্যতার কুশালগ্নে পড়ে আছে। এর প্রধান উদ্দেশ্য ছিল তাদের নিয়ে শোষণমূলক নীতি প্রণয়ন করা। আজকে আমরা স্বাধীন হয়েও রাষ্ট্রীয় সামাজিক মানসিকতায় বেশিরভাগ বাঙালি সম্ভবত সেই ঔপনিবেশিক চেতনা থেকে সরে আসতে পারেনি। তাই তো অনেকে সগর্বে অন্যদেরকে উপজাতি বলে আর নিজেদেরকে বলে পুরোজাতি। কিন্তু বাস্তবে এই সংখ্যাগত অসম্মান অন্য সম্প্রদায়ের মানবিক মর্যাদা ও শোষণ মুক্তির অধিকারকে ক্ষুণ্ণ করে। জাতিসত্তাকে পুরোদস্তু প্রতিপন্ন করার জন্য, যেমন তোমরা এখনো পরিপূর্ণ জাতি হয়ে ওঠোনি কিংবা তোমরা পিছিয়ে থাকা জনগোষ্ঠী, এই ধরনের মানসিকতা ভাষাগত ও সামাজিক নিপীড়নের মধ্যেই পড়ে। যে কেউ তার নিজের জাতির পরিপূর্ণ অধিকার দাবি করতে পারে, নিজের আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে, ইতিহাসের মাঠে স্বভূমিতে বসবাস করতে পারে। সেখানে সংখ্যায় কম হলে কিংবা রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ হাতে না থাকলেই জাতি পরিচয় মুছে যাবে, ব্যাপারটা এরকম মোটেও নয়। জাতিসংঘের ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপল 2007 কিংবা আইএলওর কনভেনশন নাম্বার 169-এ ইন্ডিজিনাস পিপল বা আদিবাসী জনগোষ্ঠীর যে সংজ্ঞা আঁকা হয়েছে তা মূলত এইভাবেই ব্যাখ্যা করে যে যারা একটা অঞ্চলের আদি অধিবাসী এবং সেই অঞ্চলে প্রাক ঔপনিবেশিক বা
প্রাক রাষ্ট্রীয় শাসনামল থেকেই বাস করছে, যাদের রয়েছে নিজস্ব সামাজিক সাংস্কৃতিক রীতি, রয়েছে নিজস্ব ঐতিহাসিক ও সাম্প্রদায়িক পরিচয়, তারাই আদিবাসী। বাংলাদেশে বসবাসকারী চাকমা, মারমা, ত্রিপুরা, তানচঙ্গা, ব্রো, সাঁওতাল, খাসিয়া, মণিপুরী সহ বহু নৃগোষ্ঠীর ইতিহাস কিন্তু এই ভূখণ্ডে বহু শতাব্দী ধরে দীর্ঘ। তারা নিজেদের স্বকীয় সংস্কৃতির চর্চা, সামাজিক নিয়মকানুন, মাতৃতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক উত্তরাধিকার ব্যবস্থা, এগুলোকে এখনো বজায় রেখেছে। ব্রিটিশরা আসার বহু আগেই, এমনকি মুঘল বা পাঠান আমলেও তারা এখানে ছিলেন। অনেক আদিবাসী গোষ্ঠীর ইতিহাস সে কারণে বাঙালি জাতির চেয়েও প্রাচীন। সুতরাং তাদেরকে আইনি বা রাষ্ট্রীয় স্বীকৃতিতে আদিবাসী বলে উল্লেখ করা মোটেও অযৌক্তিক কিছু নয়। কিন্তু বাংলাদেশের সংবিধানে সরাসরি আদিবাসী শব্দটা ব্যবহারের পরিবর্তে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা স্মল ইথনিক গ্রুপ বলা হয়। বিভিন্ন সরকার ও প্রশাসন অনেক সময় উপজাতি বা ট্রাইবাল পরিভাষা পর্যন্ত ব্যবহার করে। মূল সমস্যাটা হলো আমাদের রাষ্ট্রযন্ত্র আদিবাসী হিসেবে তাদেরকে স্বীকৃতি দিলে তাদের ভূমির অধিকার, সাংস্কৃতিক অধিকার, স্বশাসনের প্রশ্ন উত্থাপিত হলে তাকে মীমাংসিত হবার অধিকার, এই সমস্ত জিনিসকে অ্যাকনলেজ করতে হবে, যা রাষ্ট্রের ক্ষমতাধর গোষ্ঠীগুলো সবসময় এড়িয়ে যেতে চায়। সহজ কথায়, স্বীকৃতি মানেই অধিকতর অধিকার, কিন্তু ক্ষমতার কাঠামোতে সংখ্যাগরিষ্ঠ বা প্রভাবশালী গোষ্ঠী প্রায়ই চায় না যে প্রান্তিক জনগোষ্ঠী তাদের নিজস্ব জাতি হিসেবে দাবিকে প্রতিষ্ঠা করুক। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞানে জাতি অর্থাৎ নেশন, জাতীয়তা, ন্যাশনালিজম ও জাতিগত পরিচয় অর্থাৎ ইথনিক আইডেন্টিটি বিষয়ে বিস্তর আলোচনা রয়েছে। আমরা একটু আগেই আলাপ করেছি বেনেডিক্ট অ্যান্ডারসনের ইমাজিনড কমিউনিটিজ নিয়ে। এই বইটিতে বলা হয়েছে জাতি হচ্ছে একটা কল্পিত সম্প্রদায়, যাকে মানুষ তার সম্মিলিত ভাবনায় ধারণ করে। এই কল্পনা বাস্তবে রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে দৃশ্যমান হতে পারে, আবার অনেক জাতির ক্ষেত্রে রাষ্ট্র না থেকেও নিজেদের আত্মপরিচয় অটুট থাকতে পারে। এরনেস্ট গেলনার মনে করেন, আধুনিকতার বিকাশের সাথে সাথে শিল্পায়ন, নগরায়ন, শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণ ইত্যাদির ফলে জাতীয়তাবাদের জন্ম হয়, যেখানে একক সংস্কৃতির পরিচয়কে রাষ্ট্রীয় কাঠামোতে সর্বোচ্চ স্থান দেওয়া হয়। অন্যদিকে এরিক হবসবাউম ও টেরেন্স রেঞ্জার তাদের দ্য ইনভেনশন অফ ট্র্যাডিশন গ্রন্থে দেখিয়েছেন, অনেক ঐতিহ্য বা আইডেন্টিটি আসলে সযত্নে নির্মিত, যেখানে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের আধিপত্যকে টিকিয়ে রাখতে পুরনো আচার বা কাহিনীকে গল্পের আকারে প্রতিষ্ঠা করে। বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদের জন্ম একদিক থেকে রাজনীতির ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, এইসবের যৌথ ফসল, যেখানে আমরা 1948 থেকে 1971 সাল সময় পর্যন্ত নিজেদের বাঙালি পরিচয়কে দৃঢ় করেছি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে। কিন্তু এই জাতীয়তাবাদের মধ্যে ছিল অদৃশ্য এক সাংস্কৃতিক আধিপত্য, যার কারণে আমরা আমাদের চেয়ে পৃথক যে নৃগোষ্ঠীগুলো আছে তাদেরকে চিনি উপজাতি হিসেবে। আধুনিক বিদ্বান স্টুয়ার্ট হল পরিচয়ের ধারণা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, পরিচয় নির্ধারণের প্রক্রিয়া যে ক্ষমতা সংঘাত ও ভাষাগত অভিজ্ঞান কাজ করে তা দেখতে হবে ঔপনিবেশিক ও পোস্ট কলোনিয়াল প্রেক্ষিতে। আমরা অন্যদের অপর হিসেবে চিহ্নিত করে নিজেদের পরিচয়ের শক্তির সুবিধা বজায় রাখতে চাই। ফলে যদি সাঁওতাল বা চাকমারা জাতি হিসেবে স্বীকৃতি পায়, তাহলে বাঙালি সংখ্যাগরিষ্ঠদের গড়ে তোলা কেন্দ্রীয় জাতির গৌরব ও ক্ষমতা সামান্য হলেও প্রশ্নের মুখে কিন্তু পড়ে যাবে। এই কারণে রাষ্ট্রশক্তি বারবারই উপজাতি ধারণাটিকে ব্যবহার করে আসছে। এবার প্রশ্ন, কেন তাদেরকে আদিবাসী বলা উচিত? আন্তর্জাতিক মানবাধিকার সনদ এবং জাতিসংঘের আদিবাসী অধিকার সনদ অনুসারে আদিবাসীরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, সামাজিক রীতি, সর্বোপরি তাদের জীবনযাত্রার ধরনকে সংরক্ষণের অধিকার রাখে। বাংলাদেশে বসবাসরত এইসব গোষ্ঠীকে আদিবাসী বলে স্বীকৃতি দিলে তাদের সাংবিধানিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে স্বীকৃত অধিকারগুলোর দাবির সুযোগ বাড়ে। উপজাতি শব্দটি বাংলাদেশে ঔপনিবেশিক প্রশাসনিক কাঠামো বেঁচে থাকারই নিদর্শন। এই শব্দের ব্যবহার আসলে আমাদের অভ্যন্তরীণ ঔপনিবেশিক মন মানসিকতারই প্রতিফলন। আদিবাসী শব্দের ব্যবহার করে আমরা বৈষম্যমূলক ও দখলদারি মনোভাবের বিপরীতে সম্মিলিত সম্মান প্রদর্শনের জায়গাটাকে ফিরিয়ে দিতে পারি। আবার যে কোনো পরিচয় সংজ্ঞায়নই ক্ষমতার দর্শনকে উদ্ঘাটন করে। আদিবাসীরা তাদের লড়াই, আত্মপরিচয় আর সাংস্কৃতিক উত্তরাধিকারিত্ব দিয়ে একটা পূর্ণাঙ্গ জাতিসত্তা বহন করছে, এই কথা স্বীকার করা জরুরি। এখন উপজাতি বললে বা লিখলে যে অশ্রদ্ধা প্রকাশ পায়
তা সরে গিয়ে আদিবাসী বললে তাদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। বাংলাদেশের পার্বত্য এলাকা বা সমতলের বিভিন্ন অঞ্চলে যে আদিবাসীরা বসবাস করেন, তাদের পূর্বপুরুষ এই অঞ্চলে প্রাচীনকাল থেকেই বসবাস করেছেন। তারা নিজেদের বসতি, সাংস্কৃতিক বিবর্তন, পূর্বপুরুষের স্মৃতি সবকিছু নিয়েই এই ভূখণ্ডের সাথে সম্পৃক্ত। কাজেই তারা সত্যিকার অর্থেই বাংলার আদি বাসিন্দা হওয়ার দাবি রাখেন। লক্ষ্য করলে দেখা যায় বাংলাদেশের বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ বাঙালির মনোজগতে উপজাতি রপ্ত হয়েছে একটা নিছক সাধারণ শব্দ হিসেবে, যেটির সামাজিক ও ঐতিহাসিক তাৎপর্য অনেকেই বোঝেন না। কেউ ভাবছে এটা তো একটা সাধারণ পরিচয়, কিন্তু বিশদভাবে দেখলে বোঝা যায় এতে আছে সাম্রাজ্যবাদী ও উচ্চতর নিম্নতর জাতিভেদ চর্চার রেশ। অদ্ভুতভাবে আমরা নিজেরা বাঙালি না বাংলাদেশি, আমরা ধর্মনিরপেক্ষ না ধর্মীয় রাষ্ট্রের পক্ষপাতী, এমন দোদুল্যমনতায় প্রায়ই ভুগি, অথচ অন্যদের উপজাতি বা নিম্নজাতি বলে ছোট করতে দ্বিধা করি না। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক তার ক্যান দ্য সাবল্টান স্পিক প্রবন্ধে দেখিয়েছেন, ক্ষমতার কাঠামোর ভেতরে প্রান্তিক বা সাবল্টান জনগোষ্ঠীরা প্রায়শই কথা বলার সুযোগ পান না। তারা নিজ বক্তব্য প্রকাশ করতে গেলে সেই কাঠামোই তাদের কণ্ঠরোধ করে দেয়। বাংলাদেশেও আদিবাসী জনগোষ্ঠীর মতো প্রান্তিক জাতিসত্তাগুলো যতবার তাদের অধিকার, ভূমি, ভাষা, সংস্কৃতি সুরক্ষার বিষয়ে কথা বলে, সংখ্যাগরিষ্ঠ বাঙালির সরকারি ও সাংস্কৃতিক কাঠামো নানাভাবে তাদেরকে বাধা দেয়। যখন আদিবাসী সমাজ বলে আমরা উপজাতি নই, আমরা আলাদা জাতিসত্তা, তখন অনেকেই তাদের চুপ করিয়ে দিতে চায়, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বা এমনকি একাডেমিক নানা আলাপচারিতায়। এক সময় আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত সবখানে সাদা মানুষেরা কালা মানুষদেরকে অপর বলে দাসত্বে বেঁধেছিল। আজও পশ্চিমা বিশ্বে শরণার্থী বা অভিবাসী জনগোষ্ঠী নানা বৈষম্যের শিকার হন। এই সাধারণ মানবিক ইতিহাসের সংযোগ আমাদের দৃশ্যমান করা প্রয়োজন, কেননা এখানেও সাম্রাজ্যবাদী চেতনার রেশ রয়ে গেছে, যা সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীকে প্রান্তিকদের উপর আধিপত্য বিস্তারে প্ররোচিত করে। বাংলাদেশের আদিবাসীদের নিয়ে আমরা এক ধরনের ট্যুরিস্টিক দৃষ্টিভঙ্গি পোষণ করি। পাহাড়ে ঘুরতে গেলে তাদের ব্যতিক্রমী জীবনযাত্রা, পোশাক, নাচ, গানের অনুষ্ঠান বা খাদ্যাভ্যাস দেখে আমরা এক্সোটিক বলে আনন্দ পাই। ঠিক যেভাবে ইউরোপীয়রা কোনো আদিবাসী জনগোষ্ঠী দেখে বলতো ওরা আধা বর্বর, আমরাও তেমনই করি। অথচ একই সঙ্গে আমরা তাদের পরিচয়কে একটা তুচ্ছ পর্যায়ে নামিয়ে এনে উপজাতি শব্দেও আটকে ফেলতে চাই। আমরা যদি সত্যি একটা জাতি হয়ে উঠতে চাই, পরস্পরের মধ্যে বন্ধন ও সম্মানবোধ গড়ে তুলতে চাই, তবে আমাদের প্রথমেই এই উপজাতি বলার মানসিকতা ভাঙতে হবে। কারণ আজ যে গোষ্ঠী সংখ্যায় কম বা বিচ্ছিন্ন ভূখণ্ডে বাস করছে, তারাও আমাদের দেশেরই নাগরিক। তারা তাদের স্বতন্ত্র জাতীয় পরিচয় নিয়ে গর্ব করতেই পারে। বাঙালি জাতিসত্তাও নতুনভাবে সমৃদ্ধ হয়ে উঠবে যদি আমরা আমাদের মধ্যকার বৈচিত্র্যকে মর্যাদা দিয়ে গ্রহণ করতে পারি। যারা মনে করেন উপজাতি শব্দটি নিছক একটা পরিভাষা, তাদের জানা প্রয়োজন যে ভাষা শুধু ভাষা নয়, বরং ক্ষমতার প্রকাশ। ভাষায় আমরা একে অপরকে সংজ্ঞায়িত করি, আর সেই সংজ্ঞা থেকেই জন্ম নেয় সামাজিক আচরণ। আমরা যদি ক্রমাগত কাউকে উপজাতি বলে উল্লেখ করি, তবে একটা জায়গায় গিয়ে রাষ্ট্র ও সমাজ উভয়ই ভেবে নেয় যে এদের ক্ষমতা কম, এদের অধিকারও সীমিত করা যায়। আদিবাসীদের কাছ থেকে বাঙালি জাতির শেখার আছে। পাহাড় ও সমতলের আদিবাসীরা নিজেদের সামাজিক ঐক্য, আচার অনুষ্ঠান, পারিবারিক বন্ধন ও ঐতিহ্যকে বেশ সযত্নে রক্ষা করে। তাদের নাচ, গান, কারুশিল্প, খাদ্য ও কৃষি পদ্ধতি এগুলো টিকিয়ে রাখা, মুখে মুখে গল্প বা ইতিহাস সংরক্ষণ করা, সবকিছুর মধ্যেই একটা ঐক্যমূলক চর্চা আছে। অথচ বাঙালিরা নিজেদের ঐতিহ্য অনেকটাই হারিয়ে ফেলেছে। গ্লোবালাইজেশনের প্রভাবে আমরা ইংরেজি মাধ্যমে পড়ছি, বাংলাকেও পিছিয়ে ফেলে দিচ্ছি। আর্ট পৌরে পোশাকের বদলে আমরা পশ্চিমা বা মধ্যপ্রাচ্যীয় ঢঙে অভ্যস্ত হচ্ছি। লোকজ সংস্কৃতির আসর ক্রমশ হ্রাস পাচ্ছে, জায়গা করে নিচ্ছে গণমাধ্যমের চটুল উপস্থাপনা। আমাদের মধ্যে ঐক্য ও স্বকীয়তার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। উপজাতি বলার মধ্য দিয়ে অন্যের মর্যাদাকে খাটো করা আসলে নিজের জাতিগত অস্পৃশ্যতা ও ক্ষমতালিপ্সু মানসিকতারই বহিঃপ্রকাশ। যারা আজকে আদিবাসীদের উপজাতি বলে আলাদা করছে, তারা ভাবছে আমরা সংখ্যায় বড়, ক্ষমতায় বড়, তাই আমরা পুরো জাতি। কিন্তু বাস্তবে দেখা যায় আদিবাসীরাই বরং তাদের ঐতিহ্য, সামাজিক বন্ধন, পরিচয়, সংস্কৃতি এইসব দৃঢ়তায় আমাদের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। যারা পাহাড় বা সমতলে নিজেদের ভাষা, উৎসব
লোক সংস্কৃতির ভেতর দিয়ে ঐক্যবদ্ধভাবে বেঁচে আছে, তারাই প্রকৃত অর্থে জাতি হয়ে উঠতে পেরেছে। আর আমরা সো কল্ড মহান বাঙালি জাতি হয়েও পুরোপুরি ঐক্য ও পরিচয়ের স্বাক্ষর দিতে ব্যর্থ হয়েছি। আজকের দিনে যেই মুহূর্তে সারা বিশ্ব জুড়ে নিপীড়িত প্রান্তিক, আদিবাসী, অভিবাসী সম্প্রদায় মানবিক সম্মান, পরিচয়ের স্বীকৃতি আর ন্যায্যতার দাবিতে সোচ্চার, সেই মুহূর্তে আমরা আর আগের মতো বৃহত্তর গোষ্ঠীর ক্ষমতার জোরে সবকিছু চাপিয়ে রাখতে পারি না। আমরা যদি সত্যিই গর্ব করতে চাই আমাদের জাতিগত পরিচয় নিয়ে, তবে সেটা একতরফাভাবে আমি বড় তুমি ছোট বলে করা যাবে না, বরং পারস্পরিক স্বীকৃতি ও সম্মান দিয়ে এটা করতে হবে। এর অর্থ রাষ্ট্রের নীতি ও আইন কানুনে আদিবাসীদের উপজাতি বলে উল্লেখ করা বন্ধ করে তাদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষার সমমর্যাদা দিতে হবে। প্রাথমিক শিক্ষাক্রমে তাদের মাতৃভাষা অন্তর্ভুক্ত করতে হবে। তাদের প্রতিনিধি হিসেবে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে যথাযথ সংখ্যায় অন্তর্ভুক্ত করতে হবে। এই স্বীকৃতি কোনো দয়া বা করুণার বিষয় নয়, বরং এটা মৌলিক মানবাধিকার আর সাম্যের প্রশ্ন। সেটি যদি এখনো বুঝে উঠতে আমরা না পারি, তবে আমাদের নিজেদের জাতি হয়ে ওঠার দাবিও দুর্বল হয়ে যাবে। কারণ যে জাতি অপরের জাতিসত্তার মর্যাদাকে প্রশ্ন করে, সে আসলে নিজের জাতিগত মর্যাদাকেও প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করতে পারে না। সময়ের অন্য পাঠ দেখুন, থাকুন ঢাকা পেপারসের সাথে।